সাহিত্য ও ছন্দপ্রিয় বন্ধুরা, ছন্দ নিয়ে দ্বন্দ্ব দ্বিতীয় পর্বটি আজ শুরু হলো। ছন্দ নিয়ে দ্বন্দ্ব ছন্দ বিষয়ক প্রথম পর্বটিতে আপনাদের ব্যাপক সাড়ায় আমরা আনন্দিত। তবে আমরা আপনাদের কাছে আরও বেশি বেশি মন্তব্য এবং পরামর্শ চাই। আপনারা কী চান, কোনটা ভালোবাসেন, সেটা আমাদের জানালে আমরা সে বিষয়েও আলোচনা করব। গত পর্বে ছন্দ কাকে বলে, কত প্রকার ছন্দের সংজ্ঞা ইত্যাদি আলোচিত হয়েছিল। আজকে আলোচিত হবে ছন্দ এবং ছন্দ পতন। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি আপনাদের বিভিন্ন পেজ ও টাইমলাইনে ছড়িয়ে দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ছন্দ বিষয়ক এই আলোচনা পর্বের এটি হচ্ছে ছন্দ নিয়ে দ্বন্দ্ব পর্ব 2। এ পর্বে আমরা ছন্দ এবং ছন্দ পতন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা ছন্দ কি, ছন্দ কাকে বলে, ছন্দের ধারণা, ছন্দের প্রকারভেদ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় ছন্দ বিষয়ে সামান্য কিছু আলোকপাত করে ছন্দ পতন বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ছন্দ সম্পর্কে জেনেছি যে ছন্দ হচ্ছে একটি পদ্যের প্রাণ। সে ছন্দটি কখনো দেখা যায় না এবং ছন্দ দু প্রকার, দৃশ্যমান ও অদৃশ্যমান। আমরা এক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম অদৃশ্য ছন্দের এবং দৃশ্যমান ছন্দের। আমরা সৈনিকদের কুচকাওয়াজকেও উদাহরণ দিয়েছিলাম, বাচ্চাদের হাসি কান্নার উদাহরণটাও আমরা দিয়েছিলাম, এমনকি নাচের উদাহরণ দিয়েছিলাম। ছন্দ পতন সম্পর্কে আলোচনা করতে গিয়েও আমরা এই উদাহরণগুলোই সামনে নিয়ে আসব। সৈনিকদের সমস্বরে সম্মিলিত যে কুচকাওয়াজটি যখন স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস কিংবা বিশেষ কোনো দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে কিংবা বিভিন্ন জেলা পর্যায়ে সেনা ছাউনিতে বা পুলিশ লাইনে যখন অনুষ্ঠিত হয়, তখন তাদের যে সম্মিলিত কুচকাওয়াজের ছন্দ, সুর বা আওয়াজটা হয়, একসঙ্গে পদক্ষেপ পরে, একসঙ্গে হাত উপরে ওঠে, একসঙ্গে হাত নিচে নামে, মনে হয় যেন যদি চোখ বন্ধ করে আমরা সেই আওয়াজটা শুনি, মনে হবে যে কয়েকজন লোক এই কুচকাওয়াজটি করছে। কিন্তু আসলে শত শত হাজার হাজার সৈনিক একসঙ্গে কুচকাওয়াজটি এমনভাবে করে মনে হয় যে কয়েকজন লোক। এর কারণটা হচ্ছে যে তাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হাত পায়ের যে উঠানামা এবং তার সঙ্গে সঙ্গে যে সুর ঝংকারের সৃষ্টি হয়, তা একসঙ্গে হয়, আগু পিছু হয় না বলেই আমাদের কাছে তা খুব মন কাড়া মনে হয়, ভালো লাগে। কিন্তু হাজার হাজার সৈনিকের মধ্যে যদি কিছু সৈনিক এই কুচকাওয়াজের সঙ্গে তাল মিলাতে না পারে, আগু পিছু করে, তখন দেখা যায় একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সেখানে সেই কুচকাওয়াজের যে একটা সৌন্দর্য, সেটা হানি হয়ে যায়। কুচকাওয়াজটির যে সম্মিলিত একটি আওয়াজ, সুর, সেটির মধ্যে পতন ঘটে। আমরা স্কুল জীবনেও অ্যাসেম্বলি বা পিটি করেছি সোনার বাংলা বা জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। তখনও আমরা আমাদের শত শত ছেলে মেয়েদের মধ্যে আমরা সম্মিলিতভাবে সৈনিকদের মতো কুচকাওয়াজ করতে সাধারণত পারিনি। কেউ আগে কেউ পরে, একটা বিশৃঙ্খল হাত উঠানামার অবস্থার সৃষ্টি হয়, অনেক সময় হাস্যরসের সৃষ্টি হয়। এই যে সম্মিলিত একটা কুচকাওয়াজে বিশৃঙ্খল অবস্থা, নিয়মের ব্যত্যয় ঘটা, সুনির্দিষ্ট ছন্দ তাল মিলিয়ে চলতে না পারা, কেউ আগে হাত উপরে উঠাচ্ছে, কেউ পরে উঠাচ্ছে, কেউ দুপাশে হাত আগে উঠাচ্ছে, কেউ পরে উঠছে, কেউ পা আগে ফেলতেছে, কেউ পরে ফেলছে। এতে
একটা সম্মিলিত যে সুর ঝঙ্কার সৃষ্টি হওয়ার কথা, সেটা না হয়ে উল্টাপাল্টা আওয়াজের সৃষ্টি হয়, সুর ছন্দের সৃষ্টি হয়। এটাই হচ্ছে ছন্দপতন। আবার যদি আমরা বলি, একটি শিশু যখন হাঁটি হাঁটি পা করে দাঁড়াবার চেষ্টা করে, হাঁটার চেষ্টা করে, সে দেখা যায় যে তার পায়ের যে পদক্ষেপগুলো সে নির্দিষ্টভাবে ফেলতে পারে না। অর্থাৎ এর আগে আমি বলেছিলাম যে আমরা যখন হাঁটি, যখন আমরা হাঁটি নর্মাল স্বাভাবিক হাঁটা, তখন আমাদের পায়ের পদক্ষেপগুলোর যে দৈর্ঘ্য সমান হয়ে যায়। এই হাঁটার পদক্ষেপের ক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে আরও স্লো হয়ে যাই অথবা আরও দ্রুত চলি, পদক্ষেপগুলোর দৈর্ঘ্য সেই হারে বাড়ে বা কমে। এই যে একটা নির্দিষ্ট গতি এবং মাপে আমাদের পদক্ষেপ ফেলা, এটা হচ্ছে ছন্দের সৃষ্টি করে। এর যখন ব্যতিক্রম ঘটে তখন ছন্দপতন হয়। এই জন্যই আমরা দেখি যে আমাদের দোতলায় ওঠা, তিনতলায় ওঠার জন্য সিঁড়ি থাকে এবং সিঁড়ির মাপগুলো সব সমান হয়, কারণ ওই সমান পদক্ষেপে আমরা উঠতে পারি। কম বেশি হলে আমাদের সেখানে ছন্দপতন ঘটে যায়। একটি শিশুও হাঁটতে গিয়ে যখন হাঁটার চেষ্টা করে, তখন সে পদক্ষেপ কিভাবে ফেলতে হয়, কতটুকু স্বাভাবিকতা নিয়ে চলতে হয়, একের পর এক পা ফেলতে হয়, এই জিনিসটা তার অভ্যাস না থাকায় সে দেখা যায় যে দু এক পায়ে গিয়ে আর তাল মিলাতে পারে না, সে পড়ে যায়। অর্থাৎ সে হাঁটার ছন্দ হারিয়ে ফেলে। ছন্দপতন এই জিনিসটাই বলা হয়। আবার আমরা গানের উদাহরণ দিয়ে ছন্দপতন বোঝাতে পারি। সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত কিংবা নির্দিষ্ট যে কোনো গান, তার যে নির্দিষ্ট স্বরলিপি রয়েছে, সুর, ছন্দ, তাল রয়েছে, একজন গীতিকার বা সুরকার বা কণ্ঠশিল্পী যদি সে গানটি ঠিক সেভাবেই গাইতে পারে, তাহলে আমাদের মধ্যে যে আনন্দ, ভালো লাগা, সুরের ঝঙ্কার সৃষ্টি হয়। আমরা তখন প্রশংসা করি যে গানটি খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু যারা পেশাদার শিল্পী নই, আমরা যদি সেই গানটি গাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে আমরা ঠিক মতো যে জায়গায় যতটুকু টানতে হয়, যতটুকু স্কেল উঠানামা করতে হয়, আমরা সেটা পারি না। তখন হাস্যরসের সৃষ্টি হয় এবং অন্যরা শুনলে বলে যে না, আপনার সুর ঠিক মতো হয়নি, আপনার যে জায়গায় টানা দরকার ছিল সেখানে আপনি সেভাবে টানতে পারেন নাই, যেখানে কণ্ঠ স্লো করা দরকার ছিল তা পারেন নাই, আপনি গানের সুরটা হুবহু অনুসরণ করতে পারেননি। এই ক্ষেত্রে সেই গানটি আমাদের শুনতে ভালো লাগে না। এটাকে বলা হয় ছন্দপতন। অর্থাৎ গানের যে নির্দিষ্ট সুরটা যেভাবে গাইতে হবে, ঠিক সেভাবে না গেলে, পেশাদার না হয়ে গাই, তখন সেটা হয়ে যায় বেসুরো গান, অর্থাৎ ছন্দহীন গান। এক্ষেত্রে আমরা ছন্দপতনের আলোচনার পর্যায়ে আরেকটু বলতে চাই, তা হচ্ছে আমাদের বাসায় যে ফ্যান চলে, তারপর পানির যে মোটর চলে, এসব যন্ত্র যখন আমরা চালিয়ে দিই, তখন দেখবেন নির্দিষ্ট গতিতে আমরা ফ্যানের গতি বাড়াই বা কমাই, যেভাবেই করি না কেন, সে তার গতিতেই বনবন করে ঘুরতে থাকে। কিন্তু কোনো সময় যদি আমাদের ফ্যানে কোনো সমস্যা হয়, লাইনে কোনো সমস্যা হয়, নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, কোনো সমস্যা হয়, তখন দেখবেন যে ফ্যানটি কখনো জোরে ঘুরছে, কখনো আস্তে ঘুরছে, কখনো থামছে। আমরা অনেক সময় লাঠি দিয়ে ঘোরানোর চেষ্টা করি, দেখা যাক জোরে ঘুরতেছে, আবার আস্তে ঘুরতেছে, কয়েলের ঘর ঘর আওয়াজ হচ্ছে। এই যে একটা বিরক্তিকর অবস্থা, এটা হলো ছন্দপতন। অথচ ফ্যানটি যখন নির্বিঘ্নে তার নির্দিষ্ট গতিতে বনবন করে ঘুরতে থাকে, তখন সেই আওয়াজটা শুনতেও, বনবন আওয়াজটা একটা নির্দিষ্ট ছন্দ সৃষ্টি হয়, একটা আওয়াজের সৃষ্টি হয়, এটা খুব ভালো লাগে। আবার ফ্যানটির পাখাগুলো ঠিকমতো দেখা যায় না, আবছা আবছা দেখা যায়, দেখতেও মজা লাগে। তারপর রেলগাড়ি যখন তার নির্দিষ্ট গতিতে ঝকঝক ঝকঝক ঝিকঝক ঝিকঝক করে
একটা আওয়াজ তুলে ছুটে, তখন কি সুন্দর লাগে। কিন্তু এই রেলগাড়িটা যদি তার গতি কখনো কমানো কখনো বাড়ানো চালাতে থাকে, তখন এই ছন্দটা থাকে না, আওয়াজটা বেসুরো হয়ে যায়, তখন আমাদের খারাপ লাগে। অর্থাৎ যে কোনো বস্তু নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট সুরে, নির্দিষ্ট আওয়াজে যদি একটানা একই নিয়মে চলতে থাকে, তাহলে ছন্দের সৃষ্টি হয়। কিন্তু যখনই এখানে ব্যাঘাত সৃষ্টি হয়, তখনই সেটা আমাদের ভালো লাগে না, তখন আমরা তাকে বলি বেসুরো বা ছন্দপতন। শিশুদের হাসি কিংবা কান্না, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, যে কোনো ভাষাভাষীর শিশু, আপনি একটা বাঙালি শিশু, একই বয়সীর বাঙালি শিশু, একটা ইংরেজ শিশু, একটি অ্যারাবিক শিশু, তাদেরকে যদি আপনারা একসঙ্গেই ছেড়ে দেন বা তাদেরকে হাসান, তারা দেখবেন তাদের হাসিগুলো সব একই রকম হবে এবং তাদের কান্নাগুলো একই রকম হবে। এই জন্য শিশুরা যখন ওয়া ওয়া করে কাঁদতে থাকে একটানা, তখন সেখানেও একটা ছন্দের সৃষ্টি হয়, ভালো লাগে। আবার যখন কান্না করে, তখনও যদি একই গতিতে একই নিয়মে কাঁদতে থাকে, তখন সেটারও একটা ছন্দের সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীর প্রতিটা বস্তুর চলন্ত অবস্থায় যদি কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদক্ষেপে যদি সে ঘুরতে থাকে, চলতে থাকে, নড়তে থাকে, তাহলে একটা ভালো লাগার সৃষ্টি হয়। এটাই হলো ছন্দ। আমরা পদ্মের ব্যাপারে বলেছিলাম যে পদ্ম লিখিত অবস্থায় থাকলে সেখানে কোনো ছন্দ থাকে না, ছন্দের সৃষ্টি হয় না, এমনকি তার ভেতরে ছন্দ লুকায়িতও থাকে না। কারণ ছন্দের সঙ্গে সম্পর্ক হলো শুধুমাত্র উচ্চারণের, আবৃত্তির, কণ্ঠের। আমরা যখন কণ্ঠে সেই পদ্মটি বা গানটি ধারণ করব এবং নির্দিষ্ট সুর বা স্বরলিপির নিয়মে তা আবৃত্তি করব, গাবো, তখন আমাদের একটা সুর ঝংকার সৃষ্টি হবে। সেটা প্রথমে শুনবে কান, কানের মাধ্যমে সেটা আমাদের অন্তরে গিয়ে প্রবেশ করবে, আমাদের ভালো লাগবে। কিংবা যদি ছন্দপতন ঘটে, তখন আমরা বিরক্ত বোধ করব, বিরক্তি আসবে। আমরা এক্ষেত্রে প্রাকৃতিক পশু পাখির যে ডাক, আওয়াজ, সুর এবং আমাদের যে পদ্মের ছন্দ, এই দুটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা করতে পারি। কোকিল যখন তার নির্দিষ্ট সুরে কুহু কুহু ডাকে, তাদের বিভিন্ন পর্যায়ের তারা সুর বদল করে, ছন্দ বদল করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ডাকে। এক্ষেত্রে কোনো কোকিলের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ কোকিলের একটি বাচ্চা জন্মের পর আস্তে আস্তে বড় হয়ে সেও যখন ডাকা শুরু করে, তখন সে ঠিক তার মা বাপের মতোই একই সুরে, একই নিয়মে কুহু কুহু, কু কু বিভিন্ন ধারায় ডাকতে থাকে। সেগুলো না আমাদের কানে খুব মধুর লাগে। আবার ঘুঘু পাখিও বিভিন্ন সুর পাল্টিয়ে, ছন্দ পাল্টিয়ে, বিভিন্ন ছন্দে তারা এক এক সময় এক এক রকম ডাক ডাকে। এইভাবে ডাহুক পাখি পানির ভেতরে জল তরঙ্গ তুলে ডাকে। এই সমস্ত ডাক যখন একইভাবে একই তালে বাজতে থাকে, তখন যে ছন্দটার সৃষ্টি হয়, এটি খুবই ভালো লাগে। এসব মিষ্টি ছন্দ। কিন্তু এক্ষেত্রে গরুর হাম্বা ডাক বা হাতির ডাক, কাকের ডাক, এসব কর্কশ, বেসুরো, এদের মধ্যে এই ছন্দটা পাওয়া যায় না। আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ছন্দ আর বৃত্ত এক জিনিস নয়। ছন্দ হয় অটোমেটিক একটা সুর, আওয়াজ, যেটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট নিয়মে চলে, ওঠানামা করে, আবৃত্তি করলে
তখন আমাদের ভালো লাগে। কিন্তু এই ছন্দের যে একটা ব্যাকরণ রয়েছে, ব্যাকরণের নিয়মে ছন্দের বিভিন্ন মাত্রা, পর্ব ইত্যাদি ভাগ করে যে আমরা একটা হিসাব করি, আঙ্কিক নিয়মে একটা হিসাব করি, এটা আসলে ছন্দ না, এটা হচ্ছে ছন্দের বৃত্ত। এটা আমরা পরে আলোচনায় আসবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আমরা পাখিদের উদাহরণ দিলাম এবং মানুষের যে কুচকাওয়াজ, নাচ, এসবের উদাহরণ দিলাম, এখানে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে প্রাকৃতিক জন্মগত ছন্দসুর, আরেকটি হচ্ছে আমাদের সৃষ্ট ছন্দসুর। যেমন কোকিল, ঘুঘু, ডাহুক, কবুতর, এরা যে একটা নির্দিষ্ট ছন্দে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পাখিগুলো যখন ডাকে, সুর তোলে, চিৎকার করে একটানা, এসব আমাদের ভালো লাগে। কিন্তু এই সুর ও ছন্দগুলোর ক্ষেত্রে তাদের কোনো হাত নেই, এসব তারা কোনো আবিষ্কার করেনি, এসব ছন্দ তারা তৈরি করেনি, কাউকে শেখায়নি। অর্থাৎ এটা আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রাকৃতিকভাবেই এই ছন্দগুলো ভেতরে মজ্জাগতভাবে সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে একটা ঘুঘু বা একটা কবুতর বা একটা ডাহুক, কোকিল, এরা জন্মগ্রহণ করার পরই যখন ডাকা শেখে তখন একই নিয়মে সবাই ডাকে, সবার সুর একই রকম হয়। এক্ষেত্রে তাদের কোনো ছন্দপতন ঘটে না। এটা হচ্ছে স্রষ্টা প্রদত্ত, এটা হচ্ছে জন্মগত মজ্জাগত ছন্দ। আর সৈনিকদের যে কুচকাওয়াজ কিংবা নারী পুরুষের যে নাচ, যে নাচই বলা হোক না কেন, তো এই নাচগুলো হচ্ছে মানুষের তৈরি ব্যাকরণের নিয়মে এই নাচগুলো সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে ছন্দপতন ঘটতেই পারে এবং ঘটে। কিন্তু আমি যে পশু পাখিদের কথা বললাম, এদের সুরে ছন্দে কখনোই ছন্দপতন ঘটবে না। তো আমি যে জিনিসটা বুঝালাম সেটা হচ্ছে যে এদের সুর, ছন্দ, আওয়াজ যেটা, এটা হলো প্রাকৃতিক। ঠিক ঝর্ণার যে সুর, ছন্দ, এটাও প্রাকৃতিক। এখানে ঝর্ণার কোনো হাত নেই, মানুষের কোনো হাত নেই। একই নিয়মে একই টানে এরা সুর তুলতেই থাকে। কিন্তু মানুষ যে গান গায়, মানুষ যে কবিতা আবৃত্তি করে, মানুষ যে নাচে, মানুষ যে কুচকাওয়াজ করে, ব্যাকরণের নিয়মে এই ছন্দগুলো সৃষ্টি করা হয়েছে, এই বৃত্তগুলো সৃষ্টি করা হয়েছে। এই বৃত্তটা যদি আমরা শিখে নেই তাহলে মোটামুটিভাবে আমরাও কবিতায়, গানে, কুচকাওয়াজে, নাচে আমরা ছন্দ তুলতে পারি। এক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে যে প্রাকৃতিক পশু পাখির যে ডাক, সুর, ছন্দ, এক্ষেত্রে চাইলেই কেউ ছন্দপতন ঘটাতে পারে না। কিন্তু মানুষের ক্ষেত্রে ছন্দপতন ঘটানো সম্ভব, যেহেতু এসব মানব সৃষ্ট। এখন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব। সেটা হচ্ছে যে এখন যদি আমি প্রশ্ন করি যে আমাদের পদ্যের মধ্যে আমরা ছন্দের বৃত্ত 4 প্রকার বলে থাকি, আপাতত 4 প্রকারই আমরা বলি। অদূর ভবিষ্যতে হয়তো এই ছন্দের নাম পরিবর্তন হতে পারে, ছন্দের সংখ্যা বৃদ্ধি বা কমতে পারে, কিন্তু বর্তমানে রয়েছে ছন্দ 4 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ও গদ্য ছন্দ। আমি অবশ্য এদের নাম দিয়েছি স্বর ছন্দ, মাত্রা ছন্দ, অক্ষর ছন্দ, গদ্য ছন্দ। এই ছন্দ এবং বৃত্তের আলোচনা আমরা পরবর্তী পর্বে করব। এক্ষেত্রে যে প্রশ্নটা আমি করতে চাই, অনেকের মনে হয়তো এটি উদয় হয় না। এই যে আমরা পদ্যের ক্ষেত্রে, গানের ক্ষেত্রেও এরকম ছন্দ, তাল, লয় রয়েছে বিভিন্ন নামে। সে ছন্দের অনেক নাম আছে যা আপনারা হয়তো পড়লে জানবেন, কাহারবা, এই ধরনের বিভিন্ন নাম রয়েছে।
পদ্মের ক্ষেত্রে তো 4টা নাম আমরা বললাম। এখন যদি আমি প্রশ্ন করি, এই যে পশু পাখি, শিশুদের কান্না, হাসি, ঝর্ণার গান, সুর, ছন্দ, এই ছন্দগুলো কয় প্রকার? কোন ছন্দে কবুতর ডাকে, কোন ছন্দে ঘুঘু ডাকে, কোকিল কোন ছন্দে ডাকে, ডাহুক পাখি কোন ছন্দে ডাকে? আমরা সবাই নিরুত্তর হয়ে যাব, কারণ এদের ছন্দগুলো এতই নিখুঁত এবং প্রাকৃতিক, স্রষ্টা প্রদত্ত, যে এই ছন্দর নাম একটাই হতে পারে প্রাকৃতিক ছন্দ। এবং এদের ছন্দগুলো এক একজনের এক এক রকম। ঘুঘুর ডাক একরকম, সেখানে ছন্দ একরকম। কোকিলের ডাকে ছন্দ একরকম, ঝর্ণার ছন্দ একরকম, নদীর কলকল শব্দের ছন্দ একরকম। এসব হচ্ছে প্রাকৃতিক ছন্দ। এখানে আমরা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ ঢুকাতে পারবো না, বা সেইভাবে হিসাব করতে পারবো না। এসব ছন্দ হচ্ছে মনুষ্য সৃষ্ট, এই জন্য এসব ছন্দ 100% নিখুঁত হওয়া কখনোই সম্ভব নয়। ব্যাকরণ শিখে বা ব্যাকরণ আত্মস্থ করে মোটামুটি কাছাকাছি একটা অবস্থা নিয়ে আসা যায়। তাহলে আজকে আমাদের আলোচনার সারবস্তু সেটা হচ্ছে যে ছন্দ যেমন আছে, ছন্দ পতনও তেমনি থাকবে। বিশেষ করে পদ্য এবং গানের কথা আমি বলছি। কিন্তু পাখিরা যে সুর তোলে, নির্দিষ্ট ছন্দে গান গায়, তার কোনো ব্যত্যয় ঘটে না, সে সুর ছন্দে কোনো পতন ঘটে না, কখনোই ঘটানো সম্ভব নয় যদি নিজেরা না ঘটায়। এটা হচ্ছে প্রাকৃতিক ছন্দ। আশা করি আমি যে আলোচনা করলাম এক্ষেত্রে আপনারা ছন্দের একটা ধারণা পেলেন, এবং যারা নতুন তাদের অনুরোধ করব তারা যেন আগের পর্বটি পড়ে নেন, তাহলে ছন্দের সুন্দর একটা ধারণা পাবেন। আর ছন্দ পতনের একটা ধারণাও আমি এখানে দিলাম। তো আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে, যদিও আলোচনাটি আমি তাত্ত্বিক করিনি, সাধারণ একটি আলোচনা করেছি। যে ছন্দ সম্পর্কে আমাদের ভেতরে একটা বোধ উপলব্ধি আসতে হবে, সে জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিতভাবে আমরা পদ্যের ছন্দগুলি নিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শেষ করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা নতুন এই চ্যানেলে তারা অনুগ্রহপূর্বক চ্যানেলের নিচে যে লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন। লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন। চাইলে লাইক ডিসলাইক করতে পারেন। আর যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।